হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমের এই কোর্সে সাথে আছি আমি তহমিনা তাহারি মিস্তি। এর আগের ক্লাসগুলোতে আমরা স্ট্যাক, কিউ, অ্যালগোরিদম, ফ্লোচার্ট এগুলো সম্পর্কে জেনেছিলাম, তাই না? আপনারা যদি সেই ক্লাসগুলো মিস করে থাকেন তাহলে এখনই ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম নামে যে প্লেলিস্টে আছে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি সেই ক্লাস লেকচারে আপনার কোনো প্রশ্ন থাকে। তাহলে চলেন আজকে আমরা রিকারশন পড়ি। রিকারশন ফাংশনটা জানার আগে আমরা নর্মাল ফাংশন কিভাবে লিখি, খুব বহুল ব্যবহৃত একটা ফাংশন আছে। আমরা সব সময় সি প্রোগ্রামিং এর মধ্যে কোনো কিছু যখন প্রিন্ট করতে চাই বা ডিসপ্লে করতে চাই তখন আমরা এই প্রিন্টএফ ফাংশনটি ব্যবহার করি, তাই না? প্রিন্টএফ ফাংশনের কি কাজ বলেন তো? প্রিন্টএফ ফাংশনটি মূলত কি করে, আমাদের যখন আমরা কোনো কিছু ডিসপ্লেতে প্রিন্ট করতে চাই এই ফাংশনটা যখন আমরা লিখি তার ভিতরে যা লিখি সেটাই আমাদেরকে প্রিন্ট করে দেখায়, তাই না? এটা ফাংশনের কাজ, প্রিন্টএফ ফাংশনের কাজ। এখন এই ফাংশনটা আমরা একবার লিখলে সে একবারই কাজ করবে। এই কাজটা কি সে কি পুনরায় আবার নিজের থেকে করতে পারছে? না, করতে পারছে না। সে একবারই সেই কাজটা করছে। তো রিকার্সিভ ফাংশন হলো মূলত যখন এমন কোনো ফাংশন যে নিজেই নিজেকে তার প্রয়োজনে বারবার কল করতে থাকবে সেই ধরনের ফাংশনকে আমরা বলবো রিকার্সিভ ফাংশন। তাহলে ফর্মাল ডেফিনেশনটা কি হবে, যে যখন কোনো ফাংশন নিজেই নিজেকে কল করে তখন তাকে আমরা কি বলি? রিকার্সিভ ফাংশন বলি। আর এই যে পুরো প্রসেসটা যার মাধ্যমে সে ফাংশনটা কল করছে এই পুরো প্রসেসটাকে আমরা বলবো রিকারশন। এখানে দেখেন আমি লিখেছি। তো ফাংশনে মূলত কি ধরনের কাজ হয় আমি একটু যদি গ্রাফ আকারে দেখাই যে এটা আমাদের একটা ফাংশন, তাহলে এখানে আমরা ইনপুট দিব, তাই না? এখানে আমরা ইনপুট দিলাম, ফাংশন তার নিজের কাজটা এর মধ্যে সম্পাদন করলো, তারপর আমাদেরকে একটা আউটপুট শো করলো, তাই না? তো এখন দেখেন আমাদের জেনারেল যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো একবারই কল করে সে তার একবারই কাজটা শেষ করে দিচ্ছে। কিন্তু রিকার্সিভ ফাংশন কি করবে? রিকার্সিভ ফাংশন এখান থেকে আউটপুট প্রডিউস করার পর সে কি করবে? আবার আউটপুট থেকে ফাংশনকে কল করবে এবং ফাংশন কি করবে? আবার আউটপুট প্রডিউস করবে। আবার ঠিক এইভাবেই সে বারবার কাজটা কন্টিনিউ করবে। সে আবার এই আউটপুটটাকে সে কি করবে? আবার ফাংশনের মধ্যে নিবে, আবার ফাংশন থেকে আউটপুটের মধ্যে যাবে। এইভাবে সে অনবরত নিজেই নিজেকে কল করতে থাকবে। এই যে নিজেই নিজেকে কল করছে এই বিষয়টাই হচ্ছে মূলত রিকার্সিভ ফাংশন। তাহলে আমাদের মনে এখন একটা প্রশ্ন আসছে না যে এই ফাংশন কি নিজেই নিজেকে অনবরত কল করতে থাকবে? তাহলে তো একটা লুপের সৃষ্টি হয়ে যাবে, একটা ইনফিনিটি লুপ হয়ে যাবে, তাই না? তা কিন্তু না। এই ফাংশনটাকে আমরা নিজের থেকেই একটা সময় পর্যায়ে যখন আমাদের নির্দিষ্ট কাজটা শেষ হবে তখন এই ফাংশনটা কল করা আমরা নিজের থেকেই বন্ধ করে দিব। এটারও একটা স্পেসিফিক নেম আছে, আমরা আজকের ক্লাসে সেটা জানবো। তাহলে মোটামুটি আমরা এখন সবাই রিকার্সিভ ফাংশন সম্পর্কে জানলাম। তাহলে আমরা পরে দেখি কি কি আছে। যে রিকার্সিভ ফাংশন, এইরূপ ফাংশন কলকে বলে রিকার্সিভ কল। তার মানে আমরা যে ফাংশনটা কল করলাম তাকে আমরা বলবো রিকার্সিভ কল। আর রিকার্সিভ ফাংশন একটি নির্দিষ্ট অবস্থা পর্যন্ত নিজেকে কল করতে পারে, এর ফলে এটি একটি শিকলের সৃষ্টি হয়। এটা আমরা একটু আগে আলোচনা করলাম। আর তারপর বলা হয়েছে রিকার্সিভ ফাংশনের মধ্যে এমন একটা ব্যবস্থা থাকবে যাতে এক পর্যায়ে গিয়ে রিকারশনটা শেষ হয়ে যায়। মাত্রই আমরা বললাম, তাই না? অর্থাৎ আর কোনো রিকারশন কল না ঘটে, এই অবস্থাকে বলা হয় টার্মিনেটিং কন্ডিশন। তার মানে আমরা খুব সহজেই বলতে পারি যে ফাংশন যে আমরা কল করছিলাম সেই কল করা ফাংশনগুলোকে যখন আমরা বন্ধ করে দিব সেই বন্ধ করার মুহূর্তকে আমরা বলবো টার্মিনেটিং কন্ডিশন। একে আমরা আরেকটা সুন্দর নামও দিতে পারি, সেটা হচ্ছে আমাদের বেস কেস। ঠিক আছে, এই টার্মিনেটিং কন্ডিশনটাকে আমরা বেস কেসও বলতে পারি। আমরা খুব সহজে একটা সুন্দর উদাহরণ দিয়ে এই বেস কেস আর রিকার্সিভ কলটা আলোচনা করব। তাহলে এখন চলেন আমরা রিকার্সিভ ফাংশনের বৈশিষ্ট্যগুলো জেনে নিই। রিকার্সিভ ফাংশন নিজেই নিজেকে কল করে, এটা আমরা অলরেডি জেনে ফেলেছি। তারপর প্রতিটি রিকার্সিভ ফাংশনের একটি
টার্মিনেটিং ফাংশন থাকতে হবে, যাকে আমরা কি বলবো, বেস কেস বলবো। এরপর বলা হয়েছে মূলত রিকার্সিভ ফর্মুলা বা সিরিজ হতে সহজে রিকার্সিভ ফাংশন দিয়ে যে কোনো সমস্যা আমরা সহজে সমাধান করে ফেলতে পারবো। এগুলো ছিল মূলত আমাদের রিকার্সিভ ফাংশনের বৈশিষ্ট্য। এখন আমরা রিকার্সিভ ফাংশনের একটা উদাহরণ দেখে নিই। এই উদাহরণের মাধ্যমে আমরা আমাদের রিকার্সিভ ফাংশন যে কিভাবে কাজ করে এই সম্পর্কে আমাদের কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার করে নিতে পারবো। তাহলে রিকার্সিভ ফাংশনের খুব জনপ্রিয় একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল নির্ণয় করা, কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয় করে। এটা আপনাদের পাঠ্য বইয়েও আছে এবং বেশ কয়েকবার আমাদের বোর্ড পরীক্ষার প্রশ্নে আসছে। তাহলে চলেন সেই জনপ্রিয় এবং কমন উদাহরণটি দিয়ে আমরা ফ্যাক্টোরিয়াল বের করা, রিকার্সিভ ফাংশনের সাহায্যে কিভাবে ফ্যাক্টোরিয়াল বের করা যায় সেটা শিখে নিই। তাহলে আমরা যে বিষয়টাকে সবার আগে দেখব, ফ্যাক্টোরিয়ালটা কিভাবে বের করে। আমরা জানি কোনো সংখ্যার, ধরেন 5 এর ফ্যাক্টোরিয়াল বের করতে চাচ্ছি, তাহলে 5 এর ফ্যাক্টোরিয়াল আমরা কিভাবে বের করি, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তার মানে সেই সংখ্যা থেকে একেবারে তার পরবর্তী 1 পর্যন্ত সব সংখ্যার গুণফলগুলোকে আমরা একত্রে কি বলতে পারি, ফ্যাক্টোরিয়াল বলতে পারি, তাই না? এরপর দেখেন আমি আবার লিখি যে আমি যদি 4 ফ্যাক্টোরিয়াল করতে চাই তাহলে আমি কি করব, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এরপর যদি আমি 3 ফ্যাক্টোরিয়াল বের করি তাহলে কি হবে, 3 ইন্টু 2 ইন্টু 1। আমি যদি 2 এর ফ্যাক্টোরিয়াল বের করতে চাই তাহলে হবে 2 ইন্টু 1। আর 1 এর ফ্যাক্টোরিয়াল কি, 1 এর ফ্যাক্টোরিয়াল শুধুমাত্র 1, তাই না? এই সবগুলো বিষয়ের মধ্যে একটা কমন বিষয় আছে, কি বলেন তো সেই কমন বিষয়টা? কমন বিষয়টা হলো, দেখেন আমরা যখন 5 এর ফ্যাক্টোরিয়াল বের করছি তখন 5 ইন্টু 4 3 2 1 এই যে এগুলাকে গুণ করছি, এটাই কিন্তু আমাদের কি বলেন তো 4 ফ্যাক্টোরিয়াল না? দেখেন এটার এটা কি সমান না? তাহলে আমরা এটাকে সংক্ষেপে কি বলতে পারি, 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। এটাকে আমরা বলতে পারি। দেখেন 4 ফ্যাক্টোরিয়ালে যা ছিল এখানে কিন্তু সেটাই আছে, তাহলে আমরা সংক্ষেপে এটা খুব সহজেই বলতে পারি। আবার 4 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রেও কিন্তু আমরা এটা বলতে পারি যে 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। কেন, দেখেন এই যে 3 ফ্যাক্টোরিয়াল বের করার যে ফর্মুলাটা আর এখানে সেম, তাই না? আবার এখানেও সেম ভাবে বলতে পারি যে 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে আমরা যদি n সংখ্যক কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের করতে চাই তাহলে তার ফর্মুলাটা কি হবে? ফর্মুলাটা ঠিক এইভাবে হবে যে, ধরেন এটাকে আমি 5 দিয়ে আগে বুঝাই। 5 বের করতে চাইলে হচ্ছে 5 ইন্টু 4, তাই না, ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে যদি আমি n দ্বারা লিখি তাহলে n হচ্ছে n ইন্টু 4 মানে কত, 5 মাইনাস 1 না? তাহলে n মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল। কি এটা আমরা লিখতে পারি না? এই সূত্র দ্বারাই কিন্তু আমরা মূলত ফ্যাক্টোরিয়ালটা বের করে থাকি। তাহলে আশা করি ফ্যাক্টোরিয়াল বের করার যে সূত্র সেটা আমরা কিভাবে আসলো এটা সবাই বুঝে গেলাম। এখন এই সূত্র দ্বারা কিভাবে আমরা রিকার্সিভ ফাংশন অ্যাপ্লাই করব। এখন দেখেন রিকার্সিভ ফাংশনটা এই প্রবলেমের মধ্যে কেন আসলো। দেখেন একই কাজ কিন্তু আমরা বারবার করছি, তাই না? একই কাজ আমরা বারবার করছি। এই কারণে আমরা যখন কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের করব তখন সেখানে আমরা রিকার্সিভ ফাংশনটা অ্যাপ্লাই করলে আমাদের অনেক কাজ বারবার করে রিপিট করতে হবে না। খুব কম সময়ে খুব সহজে একটা ফাংশন কল করে আমরা এই বড় ইকুয়েশনটাকে সহজে সলভ করে ফেলতে পারবো। তাহলে চলেন দেখি কিভাবে আমরা এখানে রিকার্সিভ ফাংশনটা অ্যাপ্লাই করতে পারি। ফ্যাক্টোরিয়াল বের করার জন্য আমাদের যে ফাংশনটা দরকার সেটার নাম হচ্ছে ফ্যাক্ট ফাংশন, ঠিক আছে? এই নামে আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করলাম। এটাকে আমরা কোন একটা ইন্টিজার n, মনে করেন একটা n ইন্টিজার দিয়ে আমরা কি করব, তার ফ্যাক্টোরিয়াল বের করব। ধরেন আমি ধরে নিলাম যে আমরা 5 এর ফ্যাক্টোরিয়াল কত হবে সেটা আমরা বের করব। তাহলে আমার n এর মান কত হবে এখানে বলেন তো, 5 হবে।
এরপরে আমরা কি করব, এই যে ফাংশনটা আমরা কল করলাম, এই ফাংশনটা কোন সূত্রে কাজ করবে? এই ফাংশনটা আমার অবশ্যই এই সূত্রে কাজ করবে, তাই না? এখন এই যে এই সূত্রে যে কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে, দেখেন আমরা কিন্তু অনে এসে লুপটাকে থামিয়ে দিয়েছি, অফ করে দিয়েছি। তার মানে আমাদের অবশ্যই একটা লিমিটেশন থাকতে হবে। এই যে কল করছি, এই কল করার লিমিটেশন রাখতে হবে, যেটাকে আমরা একটু আগেই শিখে এসেছিলাম, টার্মিনেটিং কন্ডিশন। এক্স্যাক্টলি, টার্মিনেটিং কন্ডিশনকে আমরা কি বলেছিলাম? বেস কেস, তাই না? তাহলে আমাদের অবশ্যই একটা কন্ডিশন আমরা অ্যাপ্লাই করব। সেই কন্ডিশনের মধ্যে কিভাবে সূত্রটা কাজ করছে সেটা দেখাবো, আর দেখাবো কিভাবে বেস কেসটা অ্যাপ্লাই করা যায়। তাহলে চলেন দেখে নিই। এখানে আমরা একটা ফাংশন কল করলাম, একটা ইন্টিজার নাম্বার আমরা ফ্যাক্টোরিয়াল বের করব। তার জন্য আমরা একটা কি করব, একটা কন্ডিশন নিব। সেই কন্ডিশনটা কি? আমরা লিখলাম ইফ n ইকুয়াল 1, যদি আমাদের n এর মান অনে চলে আসে তখন সে কি রিটার্ন করবে বলেন তো? তখন সে রিটার্ন করে দিবে 1, তাই না? এটার কারণ কি বলেন তো? এটার কারণ হচ্ছে যে আমরা যখন একেবারে গুণ করতে করতে অনে চলে আসব, যখন আমরা অনের কাছে চলে আসব তখন সে আমাদের রিটার্ন অন করে দেবে। তা না হলে আমাদের কি লুপটা একেবারে ইনফিনিটি সংখ্যক চলতেই থাকবে, আমরা এক্সাক্ট রেজাল্ট পাবো না। এই জন্য বলা হয়েছে যে আমরা প্রথম যে কন্ডিশনটা অ্যাপ্লাই করব সেই কন্ডিশনটা অন পর্যন্ত, যদি যে এন এর ভ্যালুটা যেহেতু 5, তাহলে 5 এর থেকে কমে যে অনে চলে আসবে তখন আমরা রিটার্ন অন করে দিব। যদি এন এর ভ্যালুটা অন না হয় তাহলে সে তখন এলসে চলে আসবে। এলসে এসে কি করবে? আমরা যে ফ্যাক্টোরিয়াল বের করার যে সূত্রটা করেছিলাম, তাই না? এই যে n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1, তাই না? এই সূত্রটা অ্যাপ্লাই করতে থাকবে। তাহলে চলেন দেখি কিভাবে 5 ফ্যাক্টোরিয়ালটা এই সূত্রকে স্যাটিসফাই করে। প্রথমে কি করছে দেখেন, n এর মান কি? যখন আমরা n সমান 5 নিচ্ছি, এখন প্রথমে আসেন ইফের মধ্যে সে প্রথমে এখানে কাজ করবে। এখানে দেখেন n ইকুয়াল 1, 5 কি 1 এর সমান? না, 1 এর সমান না। তাহলে সে এলসে চলে আসবে। এলসে চলে এসে এই সূত্রকে অ্যাপ্লাই করবে। এই সূত্র কি আছে যে 5 ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু n মাইনাস 1 মানে কি 4 ফ্যাক্টোরিয়াল। সেই ইকুয়েশন কতক্ষণ পর্যন্ত কাজ করতে থাকবে? যতক্ষণ পর্যন্ত সে এই অনে আসবে। যখন এসে দেখলো যে n ইকুয়াল 1, তাই না? n ইকুয়াল যখন সে এইখানে চলে আসলো তখন সে এসে কি দেখলো যে n ইকুয়াল 1, তার মানে সে রিটার্ন করে দিল 1। তখন আমার এই পুরা কন্ডিশনটা পারফেক্টলি কাজ করলো এবং আমরা রেজাল্ট পেয়ে গেলাম। তো এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমি রেজাল্ট কত পাবো বলেন তো? 120। n ফ্যাক্টোরিয়ালের রেজাল্ট হচ্ছে 120। এখন এই যে ইফ আর এলস এর কাজটা করছি, এখানে একটা আমার আছে বেস কেস আর একটা হচ্ছে আমার রিকারসিভ কল। বলেন তো কোনটা আমার বেস কেস? ঠিক ধরেছেন, এটা আমার বেস কেস। এখানে আমি বন্ধ করে দিচ্ছি, তাই না? যে এখানে এসে আমার লুপটা শেষ হয়ে যাবে, তাই একে আমি বলবো বেস কেস, অথবা একে আমি কি বলতে পারি? টার্মিনেটিং কন্ডিশন। আর এই যে আমার এই পোরশনটাতে কাজ করছে, এই পোরশনটাকে আমি বলবো রিকারসিভ কল। ঠিক আছে? আই থিঙ্ক আপনারা এখন সবাই রিকারসিভ ফাংশন কিভাবে একটা কোডের মধ্যে কাজ করে, বেসিক্যালি ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের ক্ষেত্রে কিভাবে কাজ করে, বা রিকারসিভ ফাংশনটা কি, সেটা কখন থামতে হবে, কিভাবে থামতে হবে, এটা আপনারা সবাই আই থিঙ্ক বুঝতে পেরেছেন। এরপর আমরা দেখে নিই রিকারসিভ ফাংশন ব্যবহারের কিছু সুবিধা অসুবিধা। তো সুবিধাগুলো প্রথমে কি কি আছে দেখি। প্রোগ্রামের জটিলতা অনেক কমে যায়। কি কারণে কমে যায়? যেহেতু আমরা একই কাজ বারবার করছি না, সো আমাদের ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যায় এবং আমাদের কাজটা সহজ হয়ে যায়। তারপর বসে অনেক কম সংখ্যক ভেরিয়েবলের প্রয়োজন হয় এবং প্রোগ্রাম সহজ ও সুন্দর হয়। এরপর আসেন রিকারসিভ ফাংশন ব্যবহারের কিছু অসুবিধা জেনে নিই। কি কি? প্রোগ্রাম সম্পাদনের সময়
অনেক বাড়িয়ে দেয়। এই যে সময় আমরা নিয়েছিলাম, রিকার্সিভ ফাংশন যেহেতু বারবার কল করছে, এজন্য আমাদের এক্সিকিউশন টাইমটা তুলনামূলকভাবে একটু বেড়ে যায়। আর বলছে যে রিকার্সিভ ফাংশন ব্যবহার করলে লুপের সংখ্যাও আমাদের কি করতে হয়, বাড়িয়ে দিতে হয় বা বেড়ে যায়। এটা ছিল মূলত রিকার্সিভ ফাংশনে ব্যবহার করার সুবিধা আর অসুবিধা। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আশা করি আজকের ক্লাস থেকে আপনাদের রিকার্সিভ ফাংশনের সম্পর্কে ধারণা মোটামুটি ক্লিয়ার হয়েছে। এই সম্পর্কিত যদি আপনাদের আরো আমার কাছে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তীতে দেখা হবে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং এই যে টপিকগুলো আমরা পড়ছি এগুলো বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকুন। থ্যাংক ইউ। সালামু আলাইকুম।